নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা মেঘে মাটিতে মাখামাখির চতুর্থ পর্ব। শিলিগুড়ি শহর থেকে সুমো গাড়িতে ওরা যখন বের হলো তখন সকাল ৮টা। এর মধ্যে রাস্তায় রিক্সা এবং অটোর ভিড়। সিনক্লেয়ার হোটেলের কাছে এসে মালয়েশিয়ানরা গাড়ি থামিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে মাধবিকাকে জানালো যে তারাই রাস্তাটা আরেকবার দেখতে চায়। মাধবিকা বলল, আগে রাস্তাটা আরো সরু ছিল, এখন চওড়া হয়েছে, তবু ভিড় কমছে না। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে মহানন্দা ব্রিজ ছাড়িয়ে ইয়ারভিউ পর্যন্ত চলে এল। সপ্তম লক্ষ্য করলো ওরা ডায়েরি বের করে ক্রমাগত কিছু লিখে যাচ্ছে। কাজের ব্যাপারে খুব সিরিয়াস হলে লোকে এভাবে লেখালেখি করে। তাহলে কি সে ভুল ভেবেছে? এই লোকগুলো সত্যি রাস্তা তৈরি করতে এসেছে। গাড়ি আবার কলকাতামুখী হল। শহর ছাড়াবার পরেই হাইওয়ে, কিন্তু এই হাইওয়ের বদলে ৮ লেনের রাস্তা হবে, অর্থাৎ এর ৩ গুণ চওড়া। তার মানে অনেক গাছ কাটা যাবে, ঘরবাড়ি ভাঙা পড়বে, হয়তো চাষের জমি দখল করা হবে। সেসব মাপজোক করতে পারে টেকনিক্যাল লোকজন আসবে। কত সার্ভে হবে, কত আলোচনা, তারপর মাটি কাটা হবে। রাস্তা শেষ হতে কত বছর লাগবে তা ঈশ্বরই জানেন। বাগডোগরার মোড়ে এসে ঘড়ি দেখল ৭টা। এভাবে চললে কলকাতায় পৌঁছাতে মধ্যরাত হয়ে যাবে। অবশ্য মাধবিকা বলেছে আজকের রাত বহরমপুর টুরিস্ট লজে থাকবার ব্যবস্থা করছে। তাহলে কাল সকালে কলকাতায় যাওয়া হবে সেখান থেকে। এই সময় রাস্তার ধারে দাঁড়ানো ৩টে গাড়ির ভিতর থেকে একজন এগিয়ে এসে হাত দেখালেই সুমো থেমে গেল। সপ্তম দেখল সামনের গাড়ি দুটো টাটা সাফারি, পেছনেরটা পুলিশের জিপ। গাড়ি থামা মাত্র একজন পুলিশ অফিসারের সঙ্গে ছবিতে দেখা মিস্টার মালিক এগিয়ে এলেন গাড়ির পাশে। মিস্টার মালিক বললেন, গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। পুলিশ অফিসার বললেন, আপনি নিশ্চয়ই একে চিনতে পারছেন, মিস্টার জনি মালিক? অফকোর্স, আপনার কেসদের নিয়ে আমরা রওনা হয়েছি। গুড। আমি ভেবেছিলাম বাগডোগরা থেকে প্লেনেই ফিরে যাব, কিন্তু পরে মনে হলো আমাদের অনারেবল গেস্টদের সঙ্গে আমার থাকা দরকার। এই জার্নি অবশ্যই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তবু এ সময় আমি সঙ্গে থাকলে আমারও অভিজ্ঞতা বাড়বে। আফটার অল এই প্রজেক্টের সঙ্গে আমি শেষ পর্যন্ত জড়িয়ে থাকব। ততক্ষণে মালয়েশিয়ানরা নেমে পড়েছে। একজন উত্তেজিত হয়ে নোটবুক দেখালেন। তাঁদের নিয়ে একটু আলাদা সরে গেলেন মিস্টার মালিক। মিনিট ২ বাদে ফিরে এসে বললেন, অফিসার, আমার গাড়িতে প্রচুর জায়গা আছে, অতিথিদের নিয়ে আমি ওই গাড়িতে উঠছি। ম্যাডাম, আপনারা আমাদের ফলো করতে পারেন। নিশ্চয়ই। মাধবিকা মাথা নাড়ল। অফিসার বললেন, আমার ওপর হুকুম আছে আপনাদের এই জেলার বর্ডার পর্যন্ত এসকর্ট করার। তাহলে আমি আগে যাচ্ছি। কোনো দরকার নেই, কেন মিছিমিছি কষ্ট করবেন? এখন দিনের বেলা এতগুলো পুরুষ একসঙ্গে আছে, কোনো ভয় নেই। তাছাড়া দ্বিতীয় গাড়িতে আমার সিকিউরিটির লোকজন আছে। আপনাকে অশেষ ধন্যবাদ অফিসার। স্যার, এসপি সাহেব বলেছিলেন। মিস্টার মালিক বললেন, উনি কিছু বললে আমি ওর সঙ্গে কথা বলবো। বাই। মালয়েশিয়ানদের নিয়ে মিস্টার মালিক টাটা সাফারিতে উঠে গেলে মাধবিকা আবার গাড়িতে উঠল। দুটো গাড়ি এগিয়ে গেলে মাধবিকা সুমো ড্রাইভারকে বলল ওদের অনুসরণ করতে। সপ্তম অবাক হয়ে বসেছিল। এবার বলল, অবিশ্বাস্য। কেন? যা শুনেছি তা যদি সত্যি হয়, তাহলে কিছুকাল আগে যে লোকটার পরিচয় ছিল স্থানীয় মাস্তান ব্যবসায়ী, সে কি করে এত আদব কায়দা বজায় রেখে কর্তৃত্ব নিয়ে কথা বলতে পারছে? মাধবিকা চট করে ড্রাইভারের দিকে তাকাল। স্থানীয় নেপালি ড্রাইভার, বাংলা চমৎকার বোঝে। তবে যে কোম্পানিতে চাকরি করে তাদের সঙ্গে ওর এজেন্সির বহুদিনের যোগাযোগ। মাধবিকা হাসল। অসম্ভব বলে কোনো কিছুকে বাতিল করে বোকামি। কিন্তু আমি এখানে বসে আছি কেন? আমাকে তো আর গাইডের কাজ করতে হচ্ছে না। এখন আমি বেকার। ড্রাইভার, গাড়ি থামাও।
গাড়ি থেমে যেতে মাধবিকা দরজা খুলে পিছনে চলে এলো। চলো ভাই, এখন ইচ্ছে করলে এখানে শোয়ার জায়গা করে নিতে পারি। তুমি আমার কথার গুরুত্ব দিলে না। তৃতীয় ব্যক্তির কানে কথাগুলো যাওয়া কি ঠিক? ও, লোকটা পুলিশ এসকর্ট পেল কি করে? বিদেশিরা এদেশের উপকার করতে আসছে, চাইলেই সরকার তাদের রক্ষা করবে। কিন্তু কি কিন্তু? এই যে জনি মালিক ওদের আলাদা গাড়িতে তুলে নিল, এসব কথা তো ছিল না। ছিল না, কিন্তু ওরা আমাদের ক্লায়েন্ট। গাড়িতে না ফিরে ওরা প্লেনে ফিরতে পারত। আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে তার টাকা আমরা পেতাম। কিন্তু আমার মনে হচ্ছে এই প্ল্যানটা ওর আগেই করা ছিল, নইলে কার্শিয়াং পর্যন্ত লুকিয়ে ধাওয়া করতেন না। আর ওর সঙ্গে দ্বিতীয় যে গাড়িটা ছিল তার দিকে তাকিয়েছো? না, আমি দেখেছি। ওরা মাস্তান ছাড়া কিছু নয়। উনি বললেন ওর সিকিউরিটি। আচ্ছা, ওরা তো ওদের মতো যাচ্ছেন, আমরা যদি প্লেন ধরে চলে যাই? না, সেটা পারি না। চুক্তি অনুযায়ী আমার সুমো গাড়িতে যাওয়ার কথা। ধরো ইসলামপুরে পৌঁছে মালয়েশিয়ানরা ওই গাড়ি থেকে নেমে এ গাড়িতে চলে এলো, তখন? সপ্তম কথা বললেন, কিন্তু সে স্বস্তি পাচ্ছিল না। মাধবিকা হাসল। তোমার নাম শুনলে মিস্টার মালিক চিনতে পারতেন? কি জানি, হয়তো পারত। ও যখন আমার সঙ্গে কথা বলতে এয়ারপোর্টে ডামি পাঠিয়েছিল, তখন আমার নাম ওর অজানা না। সেক্ষেত্রে কি রিয়াকশন হতো তাই ভাবছি। সামনাসামনি কিছু বলতো বলে আমার মনে হয় না। দুটো গাড়ি যতই স্পিডে ছুটুক, সুমোর পক্ষে ওদের সঙ্গে তাল রাখতে কোনো অসুবিধা হচ্ছিল না। ওপাশ থেকে লরির পর লরি আসছে। পুলিশের গাড়িগুলো ওভারটেক করছিল সাফারি। মাধবিকা বলল, ড্রাইভার, তোমাকে ওদের সঙ্গে পাল্লা দিতে হবে না। জি ম্যাম সাহেব। গাড়ির গতি কমল। গাড়ি যখন বিহারে ঢুকলো তখন ওদের দেখতে পেল সপ্তমরা। রাস্তার পাশে একটি সমৃদ্ধ ধাবার সামনে গাড়ি দুটো দাঁড়িয়ে আছে। ড্রাইভার সেখানে গিয়ে গাড়ি থামাতেই একটি লোক এগিয়ে এসে বলল, সাহেবরা এখানে একটু রেস্ট নিচ্ছেন, আপনারা ইচ্ছে হলে এগিয়ে যেতে পারেন, আমরা ঠিক আপনাদের ধরে নেব। ঠিক আছে, তার আগে একটু চা খেয়ে নেওয়া যাক। লোকটির মুখ দেখে মনে হলো কথাটা তার অপছন্দ, তবুও সে প্রস্তাবটা মেনে নিচ্ছে। মালয়েশিয়ানরা বা জনি মালিককে দেখা যাচ্ছে। ধাবাটা বড়, পিছনে সুন্দর ঘর আছে, তার কোনো একটাতে ওরা থাকতে পারে। চা বলল সপ্তম। রাস্তার দিকে একটা বেঞ্চিতে বসে মাধবিকা নিচু গলায় বলল, তোমার কথাই ঠিক। কিরকম? পিছনের গাড়িতে সিকিউরিটি বলতে যে 4 জন ছিল, তারা এখন ধাবার সামনে ছড়িয়ে ছিটিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে দেখলে মনে হবে ওদের কোনো কাজ নেই, কিন্তু আসলে তা নয়। কি করবে, চা খেয়ে রওনা হবে? মিস্টার মালিক যদি ওদের দায়িত্ব নেন তাহলে আমাদের কিছু করার নেই। এই সময় একটা অ্যাম্বাসেডর গাড়ি মালদার দিক থেকে এসে ধাবার সামনে দাঁড়াতেই সেই সিকিউরিটির লোকটি এগিয়ে গেল। একটু ঝুঁকে আরোহীর সঙ্গে কথা বলার পর সে দরজা খুলে ধরল। যে দুজন নেমে এলো তাদের পরনে ধূসর রঙের সাফারি। খুব দ্রুত হেঁটে ধাবার ওপাশে চলে গেল। চা শেষ হয়ে গেলে সুমোর কাছে যেতে যেতে দাঁড়িয়ে পড়ে সিকিউরিটির লোকটিকে ইশারায় ডাকলো মাধবী। সে কাছে এলে বলল, আমরা এগিয়ে যাচ্ছি, আপনি মিস্টার মালিককে জিজ্ঞেস করুন কোথায় ওদের জন্য অপেক্ষা করব। বহরমপুরের টুরিস্ট লজে? লোকটি একটু হতভম্ব হলো, তারপর জবাবের জন্য ভিতরের দিকে পা বাড়াল। কিছুক্ষণ বাদেই ফিরে এলো লোকটা, বলল, বহরমপুর। একটিও কথা না বাড়িয়ে মাধবিকারা রওনা হল। হঠাৎ সপ্তমের মাথায় কিছু প্রশ্ন এল। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, তুমি তো শিলিগুড়িতে থাকো তাই না? জি সাহেব। ওই যে গাড়ি দুটো ধাবায় দাঁড়িয়ে আছে, আমাদের আগে আগে এসেছে, ওদের ড্রাইভারকে তুমি চেনো? না স্যার, ওই গাড়ি শিলিগুড়ির না। কোথাকার? বিহারের নাম্বার।
ও ঠিক আছে। মাধবিকা হাসল। তোমার গোয়েন্দাগিরির ফল কি? ওই সিকিউরিটির লোকগুলো দুটো গাড়ি নিয়ে বিহার থেকে শিলিগুড়িতে গিয়েছিল ওদের আনতে। দেখবে বিভিন্ন পয়েন্টে কিছু কিছু লোক এসে ওদের সঙ্গে দেখা করবে। সব আগে থেকে ব্যবস্থা করা আছে। একটা ভয়ঙ্কর কিছু উত্তর বাংলায় করতে চায় এরা। ভয়ঙ্কর কিছু মানে? জানি না। তুমি বলেছিলে ওদের সঙ্গে জড়াতে চাও না, কিন্তু নিজেই জড়িয়ে যাচ্ছ। চক্রান্তের গন্ধ পেলে চোখ বুজে থাকা যায়। তুমি কি বলো? এই মুহূর্তে তোমার বা আমার কিছু করার নেই। কলকাতায় ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তারপর ভেবো। তোমার মাস্তুতো দাদা কি অনেস্ট মানুষ? তার মানে? কিছু মনে করো না, পুলিশ সম্পর্কে নানান কথা শোনা যায়। উনি অধ্যাপনা করতেন, হঠাৎ আইপিএস দিয়ে পুলিশে এসেছেন, এর বেশি আমি জানি না। এক সময় মালদা এসে গেল। শহরে ঢোকার আগে একটা ধাবার সামনে গাড়ি দাঁড় করিয়ে ওরা লাঞ্চ সারল। ড্রাইভারের রুটি মাংসে আপত্তি থাকায় তাকে টাকা দিয়ে দিল মাধবিকা। এখানে তো ভাতও আছে, খেলো না কেন? ও আমাদের সামনে খাবে না। 1 পাইট হুইস্কি কিনে অর্ধেক গিলে তবে খাবে। 8 ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের। সে কি, অতটা মদ খেয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট অনিবার্য? বোধহয় না। তার মানে? না খেলেই ওর ঝিমুনি আসবে, হাত কাঁপবে। সর্বনাশ। তুমি হুইস্কি খাও না? না। অদ্ভুত। অদ্ভুত মানে? এই বয়স পর্যন্ত বিয়ে করনি, মদ খাও না, গার্লফ্রেন্ড আছে? দূর, ওসব নিয়ে কখনো মাথা ঘামাই। তাহলে মা মাসিদের কাছে তুমি সোনার ছেলে। পকেটের জোর থাকলে হয়তো হতাম। তোমার তুলনায় আমি তো ওদের চোখে খুব খারাপ। কেন? বা, আমি ডিভোর্সি, স্বামীকে ত্যাগ করেছি। মাঝে মধ্যে 1-2 পেগ হুইস্কি খাই, একা একা চলাফেরা করি। তোমার কি মনে হয়? এসব করেও যে ব্যক্তিত্ব বজায় রাখতে পারে তাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা? তুমি আমাকে শ্রদ্ধা করো? আশ্চর্য, কাজের ক্ষেত্রে তুমি আমার বস নও। এই মুহূর্তে আমরা অফিসে নেই, সামনে কোনো ক্লায়েন্টও দেখতে পাচ্ছি না। এখন তো আমরা স্রেফ আড্ডা দিচ্ছি, তাই না? এখনো শ্রদ্ধা? শ্রদ্ধা না থাকলে ভালোবাসা যায় না। ঠিক বলেছ। ঠিক ওই কারণে আমাকে ডিভোর্স নিতে হয়েছে। কিছুক্ষণ ওরা চুপচাপ রইল। সামনের হাইওয়ে দিয়ে একের পর এক গাড়ি যাওয়া আসা করছে। হঠাৎ মাধবিকা বলল, তুমি খুব ভালো। কেন মনে হচ্ছে? কাল রাত্রে তোমার ঘরে গিয়েছিলাম, বেশ দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি একবারও সুযোগ নিলে না। আমার সম্পর্কে তোমার মনে দুর্বলতা আছে কিনা তা বোঝার সুযোগই দিলে না। ঘরে ফিরে মনে হয়েছিল আমাকে নিশ্চয়ই তোমার পছন্দ না। অন্তত যে রকমের মেয়ে তোমার কল্পনায় আছে তার সঙ্গে আমার কোনো মিল নিশ্চয়ই নেই। কিন্তু তা সত্ত্বেও তুমি সুযোগ সন্ধানী নও। সপ্তম তীব্র আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু মাধবিকা তখন রাস্তার দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়েছে। সেদিকে তাকাতেই সপ্তম দেখতে পেল জনি মালিকের টাটা সাফারি হাইওয়ে দিয়ে যেতে যেতে ধাবার সামনে তাদের গাড়ি দেখে বেশ জোরে একটা ব্রেক বসল। টাটা সাফারিতে বসে থাকা মালয়েশিয়ানরা হাত নাড়ল। মাধবিকাও হাসি মুখে সেটা ফিরিয়ে দিল। তারপর এগিয়ে গিয়ে বলল, আমরা এখানে লাঞ্চ করেছি, আপনারা যদি ইচ্ছে করেন সেরে নিতে পারেন। মালয়েশিয়ানরা কিছু বলার আগেই ড্রাইভারের পাশে বসা সেই সিকিউরিটির লোকটা গম্ভীর গলায় বলল, ইন্ডিয়ানদের মতো এদের যখন তখন খিদে পায় না, আমরা এগোচ্ছি, আপনারা আসুন। আপনারা তাহলে বহরমপুর টুরিস্ট লজে থাকবেন? মাধবিকা চেঁচিয়ে বলতে না বলতেই ওরা বেরিয়ে গেল। বিড়বিড় করতে করতে ফিরে এলো মাধবিকা। আচ্ছা, অভদ্র লোকজন। সপ্তম উঠে দাঁড়িয়েছিল। মিস্টার জনি মালিককে দেখতে পেলাম না কিন্তু।
না, উনি বোধহয় আর গাড়িতে না গিয়ে আকাশ ভ্রমণ করবেন। আকাশ ভ্রমণ? যেখানে ওদের ছেড়ে এসেছিলাম সেখান থেকে বাগডোগরায় ফিরে গিয়ে প্লেন ধরতে পারবেন অনায়াসে। কোনো কোনো ক্লায়েন্ট এরকম মুডি হয়। এই সময় ড্রাইভারকে দেখা গেল হাসি হাসি মুখে এগিয়ে আসতে। সপ্তম সন্দেহের চোখে দেখেও ঠিক বুঝতে পারল না লোকটার পা টলছে কিনা। মালদা শহরকে পাশে রেখে ফারাক্কায় চলে এলো এরা। সপ্তম ড্রাইভারকে বারংবার সতর্ক করেছে যাতে সে আস্তে গাড়ি চালায়। মাধবিকা হেসে বলেছে, এভাবে চললে তো বহরমপুর পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। হোক না, আমাদের তো কোনো তাড়া নেই। ওর পেটে মদ আছে, জোরে চালাতে দিলে কখন কি করে ফেলবে কে জানে। মাধবিকা জানে জনি মালিকের ব্যাপারে সপ্তম খুব টেনশনে আছে, কিন্তু এখন তার কাছেও বোধগম্য হচ্ছিল না শিলিগুড়ি থেকে সুমো গাড়ি ভাড়া করার পরেও ওরা আলাদা গাড়িতে যাচ্ছে কেন। হঠাৎ কি আবিষ্কার করেছে যে বাইরের লোকের সামনে অনেক কথা বলা যাবে না। এখন মনে হচ্ছে কোনো রকমে কলকাতায় পৌঁছে যেতে পারলে রক্ষে। সে সপ্তমের দিকে তাকাল। অদ্ভুত উদাস ভঙ্গিতে বসে আছে বাইরের দিকে তাকিয়ে। ফারাক্কা আসতেই সেই ঔদাসীন্য ভাঙল। বাহ, দারুণ, একটু নামা যাবে? আগে ব্রিজের ওপর গাড়ি থামানো নিষেধ ছিল, এখন মিনিট দুয়েকের জন্য থামালে তেমন প্রতিবাদ শোনা যায় না। ঠিক মাঝখানে গিয়ে ড্রাইভার গাড়ি একপাশে থামাতে ওরা নেমে পড়ল। এখন গঙ্গা বেশি চওড়া নয়, কিন্তু প্রচন্ড জোরে জলের স্রোত বেরিয়ে যাচ্ছে এক একটি লক গেট দিয়ে বাংলাদেশের দিকে। হঠাৎ ভাবনাটা মাথায় এলো, আচ্ছা মাধবিকা, এই ব্যারেজ ভারতবর্ষের জন্য খুব জরুরি, তাই না? নিশ্চয়ই। কেউ যদি ব্যারেজটাকে উড়িয়ে দিতে চায়? কি পাগলের মতো কথা বলছো, গাড়িতে ওঠো। মোটেই পাগলের মতো কথা না। যারা এই দেশের সর্বনাশ করতে চায় তাদের নিশ্চয়ই কয়েকটা টার্গেট আছে। ফারাক্কা ব্যারেজ উড়িয়ে তারা দিতে চাইবে। চাইলেও পারবে না, জায়গাটা ওয়েল প্রোটেক্টেড। প্রতি মুহূর্তে সশস্ত্র রক্ষীরা চোখ রাখছে। এই যে আমরা দাঁড়ালাম, এটা ওদের নজর এড়ায়নি। ওয়েল প্রোটেক্টেড হওয়া সত্ত্বেও বিমান ছিনতাই হয় না? তুমি এত নেগেটিভ কথাবার্তা বলো কেন? পজিটিভ ভাবনা ভাবতে অসুবিধা হয় কেন? সপ্তম মাধবিকার হাত ধরল। আমার আজকাল খুব ভয় হয়। কেন? পৃথিবীতে কিছু মানুষের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে যাদের মনে প্রেম ভালোবাসা কিচ্ছু নেই। তারা রোবটের মতো কারোর নির্দেশ পালন করছে। সেটা করার সময় ওদের মন একটুও নরম হচ্ছে না। পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে মুখোমুখি যুদ্ধ না করে হাজার হাজার সন্ত্রাসবাদী এদেশে ঢুকিয়ে দিয়েছে, যারা শুধু সন্ত্রাস সৃষ্টি করে চলবে। এই লোকগুলো কত টাকা পায় জানি না, কিন্তু এদের মনে ভারতবর্ষ সম্পর্কে ভয়ঙ্কর ঘেন্না তৈরি করে দেওয়া হয়েছে। তুমি জানো না মাধবিকা, কলকাতা শহরের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের কাজকর্ম এখন নিয়ন্ত্রিত হতে চলেছে 4 জন নির্বাচিত মাফিয়ার মাধ্যমে। আবার সেই সব মাফিয়াদের বাইরের আস্তরণ হিসাবে ব্যবসাপত্র শিল্পটিল্প থাকছে। চট করে তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আর খুব সম্প্রতি এদের নির্বাচন করে অধিকার দেওয়া হয়েছে ভারতবর্ষের বাইরে থেকে। তোমার ভাবতে কেমন লাগছে? খুব খারাপ। পুলিশ জানে না? জানি না। তুমি কলকাতায় ফিরেই দাদাকে সব জানিয়ে দিও। কিন্তু কি? তোমার কোনো ক্ষতি হবে না তো? যেটুকু বুঝেছি ওরা আমাকে ছেড়ে দেবে না। তাহলে একটা কাজ করতে পারি। কি? তোমার যাওয়ার দরকার নেই, আমি দাদাকে সব কথা বলতে পারি। দাদা যে আমার থেকে খবর পেয়েছে তা কেউ জানতে পারবে না। যদি কোনো প্রমাণ দেওয়া যেত। প্রমাণ? না, কোনো প্রমাণ নেই। সেটাই সমস্যা হবে। দেখি, বলে তো দেখি। দাঁড়াও, আছে, প্রমাণ আছে। কিরকম? একটা লোক, তাকে ওরা অফিসার বলে। লোকটাকে ধরলে পুলিশ ওর কাছ থেকে সব খবর পেয়ে যাবে। অফিসার?
হ্যাঁ, কিসের অফিসার তা আমি জানি না। এয়ারপোর্ট 2 নম্বর ডামি মালিকের সঙ্গে আমার পরিচয় করে দিতে গেছিল লোকটা। আবার সুভাষদার কাছেও যাতায়াত আছে, বরের ঘরের পিসি এবং কনের ঘরের মাসি। লোকটার নাম কি? জানি না, মানে জানার সুযোগ হয়নি। আশ্চর্য, একটা লোকের সঙ্গে কথা বলেছ অথচ তার নাম জিজ্ঞাসা করনি। তুমি বুঝবে না, তখন এমন ঘোরের মধ্যে সব ঘটনা ঘটে গিয়েছিল। তাহলে লোকটাকে পাওয়া যাবে কি করে? আমাকে একটা দিন সময় দাও, কলকাতা গিয়ে আমি ওর নাম ধাম জেনে নিয়ে তোমায় জানাবো। দেখো, তুমি যে ওর সম্পর্কে খোঁজ খবর করেছো তা যেন বেশি লোক জানতে না পারে। মাধবিকা খুব গাঢ় গলায় কথাগুলো বলল। বহরমপুর টুরিস্ট লজে ওরা বিকেলের মধ্যে পৌঁছে গেল। লজের সামনে একটা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে। টাটা সাফারির দেখা পাওয়া গেল না। রিসেপশনে খোঁজ নিয়ে জানা গেল মালয়েশিয়ানরা এখনো টুরিস্ট লজে আসেনি। বেশ অবাক হলো মাধবিকা। সপ্তমের দিকে তাকালো সে। আমরা তো রাস্তায় ওদের দেখতে পাইনি। না, গাড়ি খারাপ হলে নিশ্চয়ই দেখা যেত। তাহলে ওরা যদি মালদা শহরে না ঢুকে থাকে তাহলে আমাদের অনেক আগে এখানে পৌঁছে যাওয়ার কথা। আর একটু অপেক্ষা করে দেখো। ওদের মালদায় যাওয়ার কথা ছিল না, শুধু হাইওয়ে দেখবে বলে জানতাম। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। মালয়েশিয়ানদের জন্য ঘরের কথা বলে ওরা যে যার ঘরে চলে এলো। এতটা পথ গাড়িতে এলেও শরীরে ক্লান্তি জমে। জুতো খুলে বিছানায় শুয়ে পড়ল সপ্তম। আহ, কি আরাম! শুয়ে শুয়ে সে ব্যাপারটা নিয়ে ভাবছিল। এই মালয়েশিয়ানরা যে সত্যি মালয়েশিয়া থেকে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। হয়তো পেশায় এরা দক্ষ ইঞ্জিনিয়ার। কেবলই মনে হচ্ছে শুধু রাস্তা তৈরি করতে এরা আসেনি। কোনো প্রমাণ নেই, তবু মনে হচ্ছে ওরা এই টুরিস্ট লজে থাকবে, ঘর ঠিক করে রাখা আছে। কিন্তু ওদের সঙ্গে জনি মালিকের লোক আছে, সে থাকবে কোথায়? তার জন্য তো ঘর ঠিক করে রাখেনি ট্রাভেল এজেন্সি। এই সময় ফোন বাজল। রিসিভার তুলতেই মাধবিকার গলা পেল সে। সপ্তম, আমি এইমাত্র কলকাতার বসের সঙ্গে কথা বললাম। উনি কি বললেন? অপেক্ষা করতে, ওরা বোধহয় গৌড় দেখতে গিয়েছে। গৌড়? মালদহের পাশে ঐতিহাসিক জায়গা। উনি সে কথা জানলেন কি করে? আমার কথা শুনে বস জনি মালিকের সঙ্গে কথা বলেছেন। জনি তাকে বলেছে যে এ নিয়ে চিন্তার কিছু নেই, ওরা গৌড়ের ধ্বংসাবশেষ দেখতে যেতে পারে। জনি মালিক? সে তো এখন বাগডোগরায়। বাগডোগরা থেকে 3:30টার ফ্লাইট ধরলে কলকাতায় পৌঁছে অফিস করা যায়। ও তাই? আমি সন্ধ্যে 7:30 পর্যন্ত অপেক্ষা করে পুলিশকে ইনফর্ম করব। আমাকে কি করতে হবে বলো? বলবো। লাইন কেটে দিল মাধবিকা। গৌড়, লক্ষণ সেন, বল্লাল সেন, এসব জায়গার কথা অল্প বয়সে ইতিহাস বইয়ের পাতায় পড়েছে, কিন্তু দেখা হয়নি। মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ঘর থেকে বের হলো সপ্তম। এখন সন্ধে হয়ে গিয়েছে। টুরিস্ট লজের রেস্টুরেন্টে গোটা চারেক মানুষ খাওয়া দাওয়া করছেন। একটা খালি টেবিল দেখে এগিয়ে গিয়েও মন পাল্টালো সে। এক ভদ্রলোক হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। দেখে সে ওই টেবিলে চলে এলো। বুঝতে পারি? অবশ্যই টুরিস্ট না, তবে ওই রকম। এখানকার চা খুব ভালো। বিয়ারাকে শুধু চা আর টোস্টের অর্ডার দিয়ে সপ্তম জিজ্ঞাসা করল, আপনি টুরিস্ট? না মশাই, ওষুধ বিক্রি করি। মুর্শিদাবাদ আর মামলার প্রতিটি ইঞ্চি জমি আমি চিনি। বলতে বলতে মাথা নাড়ল লোকটা। বেশি কথা বলার অভ্যাস স্পষ্ট। আচ্ছা, মালদার হাইওয়ে থেকে গৌড় কত দূর? যাবেন, গিয়েও কোনো লাভ হবে না। অনেক কাল অবহেলায় পড়েছিল, এখন একটু দেখাশোনা হচ্ছে। কিছু পুরনো ইটের বাড়ি, জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে। তবু তো লোকে যায়। যাদের ইতিহাস সম্পর্কে আগ্রহ বেশি তারা যায়। শেষ হিন্দু রাজা এবং প্রথম নবাবের স্মৃতি জড়িয়ে থাকার কথা।
চিহ্নগুলো অবশ্য নেই। চা এলো। চুমুক দিয়ে সপ্তম বুঝল ভদ্রলোক মিথ্যে বলেননি। সপ্তম বলল, মালদায় হিন্দু মুসলমান সেই গৌড়ের আমল থেকে একসঙ্গে বাস করে আসছেন। এদের মধ্যে কোনো বিরোধ হয়নি, এটা খুব ভালো ব্যাপার। যা বলেছেন, আমাদের গনি খান সাহেব, ওর পরিচয় উনি বাঙালি। হিন্দুরা ওকে অত্যন্ত বিশ্বাস করে, নইলে বছরের পর বছর উনি এমপি থাকতে পারতেন না। তবে ভদ্রলোক কথা শেষ না করতে তাকালো সপ্তম। ভদ্রলোক বললেন, সেই পাকিস্তান আমল থেকেই এটা চলছে। আজে বাজে লোক বর্ডার পেরিয়ে এদেশে ঢুকছে। মালদায় বর্ডার পার হওয়া তো ওদের কাছে জল ভাত। একা গনি খান সাহেব আর কত আটকাবেন? ওই লোকগুলো সম্পর্কে বিষিয়ে দেবে। এই যে গৌড়ের কথা বললেন, ওখানেও বর্ডার পেরিয়ে আসা মানুষের সংখ্যা বাড়ছে। পুলিশ ওদের ধরছে না? জনতার একটি অংশকে কিনে নিতে পারলে অনায়াসেই জনস্রোতে মিশে যেতে পারা যায়। ভদ্রলোক কথা বলতে বলতে দরজার দিকে তাকাচ্ছিলেন। তার দৃষ্টি লক্ষ্য করতেই মাধবিকাকে দেখতে পেল সপ্তম। মাধবিকাও তাকে দেখেছে। সে মাথা নেড়ে আসতে বলল তাকে। মাধবিকা কাছে এলে একটা চেয়ার এগিয়ে দিল সপ্তম। বসো, এখানকার চা ভালো। ভদ্রলোক হাসলেন। কি ঠিক বলেছিলাম তো? খবরটা উনি দিয়েছিলেন। আপনার নামটা জানা হলো না? আমি প্রভাত সেন। আমি সপ্তম চ্যাটার্জি। খুব ভালো লাগলো আলাপ করে। মুর্শিদাবাদ ঘুরে দেখেছেন? না। সে কি, কাল ভোরেই গাড়ি নিয়ে বেরিয়ে যান। মিসেস চ্যাটার্জির ভালো লাগবে। মিসেস চ্যাটার্জি? চমকে উঠল সপ্তম। মানে ইনি? গম্ভীর গলায় মাধবিকা বলল, আমার সহকর্মী। ও আচ্ছা, উঠি, আমাকে আবার বাস ধরতে হবে। প্রায় আচমকায় উঠে গেলেন প্রভাত সেন। তার যাওয়া দেখতে দেখতে মাধবিকা বলল, বাঁচাল। কিন্তু একটা খবর জানা গেল। কি? মালদায় বিদেশিরা সীমান্ত পেরিয়ে চলে আসছে, আর গৌড় এলাকায় তাদের সংখ্যা বাড়ছে। এই খবর জেনে তোমার কি লাভ হবে? মালয়েশিয়ানদের নিয়ে জনি মালিকের লোক ওদিকে গেল কেন? ঐতিহাসিক স্থান দেখতে গিয়েছে বলে আমি বিশ্বাস করছি। যাকগে, কি খাবে বলো? 7:30 বেজে গেলেও যখন ওদের দেখা পাওয়া গেল না, তখন মাধবিকা সিদ্ধান্ত নিল থানায় ফোন করবে। রিসেপশনিস্টকে বলতে ভদ্রলোক বললেন, ফোনে কাজ হবে না ম্যাডাম, আপনি সরাসরি থানায় গিয়ে ডায়েরি করুন। এখন 7:45। সপ্তমকে নিয়ে মাধবিকা যখন বেরোতে যাচ্ছে, তখন রিসেপশনিস্টের গলা শুনতে পেল। ম্যাডাম, আপনার ফোন আছে, তাড়াতাড়ি আসুন। দ্রুত কাউন্টারে ফিরে এসে রিসিভার তুলল মাধবিকা। হ্যালো, মাধবিকা বলছি। গুড ইভিনিং ম্যাডাম, কলকাতা থেকে বলছি। শুনলাম আপনি খুব চিন্তিত, কারণ মালয়েশিয়ানরা এখনো ট্যুরিস্ট লজে রিপোর্ট করেননি। আপনাদের বসের সঙ্গে আমাদের কথা হয়েছে, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। 4 জন পুরুষ আত্মীয় স্বজনদের বাইরে থাকলে একটু ফুর্তি করতে চায়, ওরা তাই করছে। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি কে কথা বলছেন? আমি মিস্টার মালিকের সেক্রেটারি। লাইনটা কেটে গেল। রিসিভার রাখতেই সপ্তম পাশে এসে দাঁড়ালো। কি হলো? ক্লায়েন্টের সেক্রেটারি ফোন করে জানাচ্ছে আমি যেন চিন্তা না করি। তাহলে? তাহলে আমার আর কিছু করার নেই। কিন্তু ধরো ওদের কিছু হলো, আর আমাদের ক্লায়েন্ট স্বীকারই করলো না ফোনে তোমাকে কিছু বলেছে বলে। ধুর, আমি এত ভাবতে পারছি না। কিন্তু আমি বলছি মাধবিকা, এর মধ্যে রহস্য আছে। এরা অত সোজা মানুষ নয়। 10টার সময় মালয়েশিয়ানরা এসে গেল। মাধবিকার বলা ছিল ওরা আসা মাত্র যেন রিসেপশনিস্ট তার ঘরে খবরটা দেয়। রিসেপশনিস্ট বললেন, ওরা ঘরে চলে গেছেন। ডিনার করবেন না, আপনি কাল সকালে ওদের সঙ্গে দেখা করবেন। টেলিফোন নামিয়ে রিসেপশনিস্ট বলল, খুব টেনশনে ছিলেন মহিলা।
মালয়েশিয়ানদের এসকর্ট কাউন্টারের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালো। রিসেপশনিস্ট বলল, ওর সঙ্গের লোকটা এত দেরিতে আসার মধ্যে রহস্য দেখতে পাচ্ছেন, কি ব্যাপার বলুন তো? কি নাম লোকটার? ধোঁয়া ছাড়লো এসকর্ট। খাতা দেখলো রিসেপশনিস্ট। সপ্তম চ্যাটার্জি। ডেজিগনেশন কি? ট্রাভেল এজেন্সির লোক। এসকর্ট ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করে নাম্বার টিপল। স্যার, আনোয়ার বলছি। ট্রাভেল এজেন্সির ম্যাডামের সঙ্গে ওদের অফিসের একটা লোক আছে যে আমাদের সন্দেহ করছে। হ্যাঁ স্যার, বহরমপুর ট্যুরিস্ট লজের রিসেপশনিস্টের কাছে জানতে পারলাম। হ্যাঁ স্যার, লোকটার নাম সপ্তম চ্যাটার্জি। হ্যাঁ স্যার, সপ্তম, 7th। ওপাশ থেকে যা নির্দেশ এলো মন দিয়ে শুনল আনোয়ার। তারপর বলল, লোকটা এখন ওর ঘরে ঘুমোচ্ছে, ঘুম ভাঙাবো না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আজন্ম কলকাতায় থাকা সপ্তম বহরমপুর ট্যুরিস্ট লজের শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের বিছানায় শুয়ে আবিষ্কার করল বাইরে এসে সে গাছপালা, পাহাড়, আকাশ কিছুই দেখেনি। কলকাতায় যা দেখতে পাওয়া যায় না তা দেখার অঢেল সুযোগ ছিল উত্তর বাংলায়, কিন্তু জনি মালিকের কার্যকলাপে তটস্থ হয়ে থাকায় সেই মন ছিল না। বহরমপুর উত্তর বাংলা নয়, কিন্তু মফস্বল শহর। এর আকাশ নিশ্চয়ই কলকাতার থেকে আলাদা। বিছানায় শুয়ে ঘুম আসছিল না। পাঞ্জাবিটা পায়জামার উপর চাপিয়ে দরজা খুলে বেরোতে গিয়েও কি মনে করে মানিব্যাগ আর ঘড়িটা সঙ্গে নিয়ে নিল। এই দুটো জিনিস ছাড়া ঘর থেকে বেরোনো কোনো মানে হয় না। কে বলতে পারে রাত দুপুরেও এগুলো যদি হাওয়া হয়ে যায়? এলা ট্যুরিস্ট লজ নিষিদ্ধ। একবার মনে হলো মাধবিকাকে ডাকলে কেমন হয়। রাতের বহরমপুরের আকাশ দেখার ইচ্ছা তো ওরও হতে পারে, কিন্তু মত পাল্টালো সে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি বলে ভাবতে পারে মাধবিকা, হাজার হোক ও তার বস। দরজাগুলো খুলে বাইরে পা বাড়াতে গিয়ে সপ্তম আবিষ্কার করল আধা অন্ধকারে সে ভুল করে মূল দরজার দিকে না গিয়ে পিছনের দরজায় চলে এসেছে। অবশ্য তাতে কিছু এসে যাচ্ছে না, বাইরে বেরোলেই তো আকাশ। টুরিস্ট লজের ভিতরে জ্বলা বিবর্ণ আলোর থেকে বাইরের পৃথিবীটা যেন বেশি আলোকিত। অবাক হয়ে গেল সে। এত তারা একসঙ্গে কখনো দেখেনি এ জীবনে। ওটা কি কালপুরুষ? চমৎকার, যেন ধনুক হাতে যোদ্ধা দাঁড়িয়ে। বেশ কিছু তারা এত উজ্জ্বল যেন মনে হচ্ছে এখনই ওরা পৃথিবীতে নেমে আসতে চায়। দূরে বহুদূরে মিটিমিটি করছে যারা, তারা যেন বড় করুণ। হাওয়া বইছে, কাছে পিঠে কোথাও কোনো শব্দ নেই। সপ্তম ধীরে ধীরে বাংলোর পাশ দিয়ে সামনে চলে এলো। এখানে কিছু গাছ থাকায় জায়গাটা ছায়া ছায়া। বাংলোর সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা তাদের, অন্যটায় মালয়েশিয়ানরা এসেছে। এই সময় একটা গাড়ির হেডলাইট রাস্তা ঘুরে বাংলোর ওপর করেই নিভে গেল। এত রাত্রে নিশ্চয়ই কোনো ভিজিটার এসেছে। এখন চিৎকার করে ঘুম ভাঙাতে অনেক কসরত করতে হবে আগন্তুকদের। কিন্তু গাড়িটা ভিতরে ঢুকল না। তিনজন শক্ত চেহারার লোক গেট পেরিয়ে বাংলোর দিকে পা বাড়াতেই বাংলোর দরজা খুলে যে বেরিয়ে এলো, তাকে আবছা আলোতেও চিনতে অসুবিধা হলো না সপ্তমের। মালয়েশিয়ানদের গাড়ির ড্রাইভারের পাশের সিটে ওকেই বসে থাকতে দেখেছে সে। আরেকটু সামনে গেলে পরিষ্কার হয়ে যেত, কিন্তু সপ্তমের মনে ভয় ঢুকল। এই লোকগুলোর উদ্দেশ্য কি? এত রাতে কি নিয়ে কথা বলছে? ওদের কথা শোনা যাচ্ছে না। এত চাপা গলায় কথা বলার কারণ কি? লোকটা দুপা সরে এসে মোবাইলের নাম্বার খুঁড়িয়ে যন্ত্রটাকে কানে চাপল। কারোর কাছে নির্দেশ চাইছে না কাউকে নির্দেশ দিচ্ছে? ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক করল সপ্তমকে, এখন তার আড়ালে থাকা উচিত। মোবাইলে কথা শেষ করে লোকটি সঙ্গীদের সঙ্গে কথা বলল। তারপর ওরা একে একে ভিতরে ঢুকে গেল। কি করতে গেল? কাকে খুঁজতে? নিশ্চয়ই মালয়েশিয়ানদের ঘরে। তাহলে কাকে খুঁজছে? হয় মাধবিকা, নয় তাকে।
মাধবিকার সঙ্গে ওদের সম্পর্ক কাজের, তার কাছে নিশ্চয়ই মাঝরাতে ওরা হাজির হবে না। তাহলে ওরা কি কোনো রকমে তার পরিচয় জানতে পেরেছে, অথবা মাধবিকার সঙ্গে তার কথাবার্তা? হঠাৎ খেয়াল হলো মাধবিকার সঙ্গে কথা বলার সময় একজন সাক্ষী দূরে কাজ করছিল, তার কাছ থেকে এরা শুনতে পারে। সপ্তমের মনে হলো ট্যুরিস্ট লজ এখন তার পক্ষে আর নিরাপদ নয়। সে দ্রুত পা চালাল। গেটের বাইরে চলে এলে মারুতি ভ্যানটাকে দেখতে পেল। দ্রুত ভ্যানের ওপাশে চলে গিয়ে চাকার মুখ থেকে আড়াল সরিয়ে দেওয়ার চেষ্টা করল সে। কায়দা জানা না থাকায় হতাশ হয়ে গাড়ির স্টিয়ারিংয়ে নজর দিতেই অপ্রত্যাশিতভাবে চাবির রিং ঝুলতে দেখল। সাধারণত ড্রাইভাররা এভাবে চাবি রেখে যায় না। সপ্তম বিন্দুমাত্র সময় নষ্ট না করে চাবিটা খুলে নিয়ে সামনের রাস্তায় যতটা দূরে পারে ছুঁড়ে দিল। তারপর যতটা সম্ভব দ্রুত হাঁটতে লাগলো সে। তার মনে সন্দেহ ছিল না ওরা তাকেই খুঁজবে এখন। এছাড়া ওই তিনটে লোকের ওই ভঙ্গিতে ট্যুরিস্ট লজের ভিতরে ঢোকার কোনো কারণ নেই। যতটা দূরে এলে গাড়িটা চোখের আড়ালে চলে না যায় ততটা এসে একটা দোকানের পাশে দাঁড়িয়ে পড়ল সে। জায়গাটা অন্ধকারে ঢাকা, সরাসরি আলো না ফেললে তাকে কেউ দেখতে পাবে না। যদি লোকগুলো তাকে খুঁজতে ভিতরে ঢুকে থাকে তাহলে না পেয়ে নিশ্চয়ই বাইরে বেরিয়ে এসে খুঁজতে পারে, কিন্তু কাউকে গাড়ির কাছে আসতে দেখল না সপ্তম। শেষ পর্যন্ত তার মনে হলো এতক্ষণ সম্পূর্ণ ভুল ভেবেছে, কেউ তার খোঁজ করছে না। তার নিজের মনে যে সন্দেহ জেগেছে তাই তাকে আতঙ্কিত করেছে। মিনিট 5 চলে গেল। এখানে এভাবে চোরের মতো দাঁড়িয়ে না থেকে বিছানায় ফিরে গেলেই হয়। পা বাড়াতে গিয়েও থেমে গেল। 4 জন লোক এখন গাড়ির সামনে। দূর থেকে ওদের মুখ দেখা যাচ্ছে না। ওরা গাড়িতে উঠে বসল। তারপরেই ড্রাইভার ছিটকে নামলো বাইরে। টর্চ জ্বলল। টর্চের আলো গাড়ির ভিতরে রাস্তায় ইতস্তত পড়েছিল। ওরা চাবি খুঁজছে। তারপরেই একজন ভিতরে ছুটে গেল। টর্চের আলো দেখে বোঝা যাচ্ছিল খোঁজাখুঁজি চলছে। এই সময় গাড়ির হেডলাইট এসে পড়ল গেটের উপর। ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। তারপরে মালয়েশিয়ানদের নিয়ে আসা সাফারি গাড়ি বেরিয়ে এলো ভিতর থেকে। ড্রাইভার চিৎকার করতেই বাকি 3 জন দৌড়ে উঠে পড়ল সাফারিতে। সঙ্গে সঙ্গে গাড়িটা ধীরে ধীরে এগোতে লাগলো রাস্তা আলোকিত করে। সপ্তম যতটা সম্ভব নিজেকে আড়াল করে থাকায় ওরা ওকে পেরিয়ে গেল। সে দেখল গাড়ির গতি একটুও বাড়াচ্ছে না ওরা। এভাবে যাওয়া বুঝিয়ে দিচ্ছে ওরা ওকে খুঁজছে। ওরা নিশ্চয়ই ভাবছে কাছে পিঠের রাস্তায় ওকে পেয়ে যাবে। সাফারি এখন চোখের আড়ালে। অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে থাকার ঝুঁকি আর নিতে পারল না সে। সোজা বাংলোর ভিতরে ঢুকে পড়ল। বাংলোটা এখনো অন্ধকারে মোড়া। তার মানে এই 4 জন অন্যদের ঘুম ভাঙায়নি। মূল দরজা ভেজানো। সেটা ঠেলে আবার ভিজিয়ে ভিতরে ঢুকলো সপ্তম। এখন সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লে ওরা কি আবার ফিরে এসে খোঁজ করবে? মনে হয় না। ঘরের দরজায় এসে সপ্তম দেখলেও ভিতরে আলো জ্বলছে, অথচ সে আলো জ্বালিয়ে যায়নি। মুখ বাড়িয়ে দেখলেও কেউ নেই, শুধু তার ব্যাগটা পড়ে আছে বিছানার মাঝখানে। আলো নিভিয়ে দরজাটা টেনে দিয়ে সে পাশের দরজায় মৃদু শব্দ করল। সঙ্গে সঙ্গে মাধবিকার চাপা গলা কানে এলো। কে? আমি, সপ্তম। তৎক্ষণাৎ দরজা খুলে গেল। অন্ধকার ঘরে চটফট ঢুকে পড়ে সপ্তম বলল, সরি, এভাবে ঢুকে পড়ার জন্য দুঃখিত, আমার খুব বিপদ। জানি, ওরা এ ঘরেও এসেছিল। কি বলল? তোমার একটা লং ডিস্টেন্স ফোন এসেছে, অথচ এত রাতে তোমাকে ঘরে পাওয়া যাচ্ছে না। তুমি কোথায় যেতে পারো তা আমি জানি কিনা তাই জানতে চাইল। তুমি কি বললে? আমি কিছুই জানি না। ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে আমাকে খুঁজতে। কিন্তু কেন? নিশ্চয়ই সন্দেহ করছে আমাকে। আমি যে সব জানি তা বুঝতে পেরে গেছে। আমি কি করি বলো তো? কিছু করার দরকার নেই। রাতের অন্ধকারে ওরা যা করতে পারে দিনের আলোয় তা করবে না।
দিনের আলো ফোটা পর্যন্ত তোমাকে আড়ালে থাকতে হবে। কিন্তু আড়াল কোথায় পাবো? আমার ঘরে তো ওরা আবার ঢুকবে। আমার ঘরে ঢুকবে না, তোমার খোঁজে এসে ঘরে ঢুকেনি ওরা, বাইরে থেকে প্রশ্ন করেছে। আমার সঙ্গে ওরা একটা আড়াল রেখে চলবে। অতএব সকাল না হওয়া পর্যন্ত তুমি এই ঘরে থাকো। কিন্তু কিন্তু আবার কিসে? তুমি বিপদে পড়েছো, আমি তোমার বন্ধু, তাই না? দু হাতে জড়িয়ে ধরে সপ্তমকে বিছানায় নিয়ে যেতে যেতে মাধবিকা বলল, ভাগ্যেশ ঘর অন্ধকার। কেন? এখন যে পোশাকে আছি আলোর জ্বালালে থাকতে পারতাম না। আলো ফোটার আগে পোশাক বদলে নিয়ে। আর বলতে, শুয়ে পড়ো। তুমি? এই তো এখানে অনেক জায়গা আছে। তোমার অসুবিধা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। তোমার নাক ডাকে না তো? নাক কি জানি, কখনো টের পাইনি। সর্বনাশ, তাহলে তুমি জেগে থাকো। ঘুম আমার এই অবস্থাতে এমনিতেই আসবে না, কিন্তু তার সঙ্গে নাকের কি সম্পর্ক? এই ঘর থেকে কোনো পুরুষের নাক ডাকছে শুনতে পেলে ওরা যে ভদ্রতার ধার ধারবে সেই গ্যারান্টি কোথায়? ঘুমন্ত অবস্থায় ধরা দিতে হবে তোমাকে। কিন্তু আমি তো শিওর নই যে আমার নাক ডাকে কিনা। চান্স নিও না, এখন মধ্যরাত, আর কয়েকটা ঘন্টা জেগে কাটিয়ে দাও। সপ্তমের পাশেই শুয়ে পড়ল মাধবিকা। বালিশে মাথা দিয়ে ওর নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিল সপ্তম। সত্যিই তো, ঘুমালে মানুষ কি অসহায় হয়ে যায়। এখন শরীর আরাম চাইছে। তারপরেই মনে হলো মাধবিকা যে তার পাশে নির্দ্বিধায় শুয়ে পড়ল এই অন্ধকার ঘরে, কিন্তু বাস্তবে এমনটা হয়? তার সঙ্গে যাকে বলে প্রেম, তা তো এখনো ওর হয়নি। এই সময় সাফারি গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে আসতেই উঠে বসল সপ্তম। আওয়াজটা বন্ধ হলো, অর্থাৎ ওরা ফিরে এলো। ভয়ে কাঁটা হয়ে বসেছিল সপ্তম। হঠাৎ মাধবিকা পাশ ফিরে ওকে জড়িয়ে ধরার চেষ্টা করল। ফিসফিস করে বলল, টেনশন করো না, কিছু হবে না। আর এই সময় জীবনে প্রথমবার নারী শরীরের চাপ অনুভব করতে পারল। অদ্ভুত তীর তীরে আনন্দের সঙ্গে বাইরের আতঙ্ক মিশে যাওয়ায় যে কেমন জড়ভরত হয়ে যাচ্ছিল। মাধবিকার হাত তার গলায়, নিচের দিকে নামাতে নামাতে বলল, আমাকে তোমার পছন্দ হয়নি? না না। তাহলে চুমু খাচ্ছ না কেন? এও প্রথম কোনো নারীকে চুম্বন করা, এবং সেই সময় যখন জুতোর শব্দ শোনা যাচ্ছে। শব্দটা পাশের ঘরের দরজায় এসে থেমে গেল। সিক্ত অথচ উত্তপ্ত ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে আছে সপ্তম। সপ্তম কান মন উন্মুখ পাশের ঘরের ক্রিয়াকলাপের জন্য। মাধবিকার ঠোঁট কিন্তু উন্মত্ত। তারপর পায়ের শব্দ মিলিয়ে যেতে মাধবিকা আচমকাই সরে গেল ওপাশে। বলল, এবার আমি ঘুমাই। হ্যাঁ। হঠাৎ সপ্তমের মনে হলো মাধবিকার এতক্ষণের আচরণ নেহাতি উদ্দেশ্য প্রণোদিত ছিল, যেন সপ্তমকে আতঙ্ক থেকে আড়াল করতেই সে শরীরের ব্যবহার করেছিল। এর সঙ্গে ওর মনের কোনো সম্পর্ক নেই। সপ্তম নিচু গলায় বলল, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কেন? আমি কি করেছি? তুমি এইমাত্র যা করলে তা তোমার ইচ্ছের বিরুদ্ধে। তাই? সপ্তম আর পারল না। দুহাতে মাধবিকাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তার বুকে মাথা রেখে মাধবিকা ফিসফিস করে বলল, তুমি একটা পাগল। ঘুম ভাঙতেই মাধবিকার দিকে নজর গেল। এর মধ্যে স্নান সেরে বাইরে বেরোবার পোশাকে মাধবিকা তৈরি। হেসে বলল, চটপট তৈরি হও, 7টা বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছিলে। কিন্তু আমার নাক ডাকেনি তো। ডাকলে চিমটি কেটে তুলে দিতাম। সর্বনাশ। বিছানা ছেড়ে উঠে পড়ল সে। দাঁড়াও, শোনো, কাল রাত্রে কি ঘটেছিল তা নিয়ে এখন মোটেই মাথা ঘামাবে না। ওদের সঙ্গে দেখা হলে এমন ভাব করবে যেন তুমি কিছুই জানো না। যদি জিজ্ঞাসা করে কাল রাত্রে ঘরে ছিলাম না কেন?
বলবে ঘুম আসছিল না বলে হাঁটতে বেরিয়েছিলে। নিজের ঘরই চলে এলো সপ্তম। যেমনটি গত রাতে দেখে গিয়েছিল তেমনটি রয়েছে। দরজা ভেতর থেকে বন্ধ করে বাথরুমে ঢুকে পড়ল সে। তৈরি হয়ে একেবারে বাইরে বেরোতেই বিয়ারা গোছের একজন বলল ব্রেকফাস্ট খেতে যেতে। সবাই এখন ওখানে। খাওয়ার ঘরে ঢুকে সপ্তম দেখল ইতিমধ্যে টেবিলে খাবার এসে গিয়েছে। মালয়েশিয়ানরা হেসে তাকে গুড মর্নিং বলতে সে মাথা নেড়ে গুড মর্নিং বলল। ওরা চারজন একসঙ্গে বসেছে। অন্য একটা টেবিলে মাধবিকার সঙ্গে একই টেবিলে বসে পোচ খাচ্ছে সাফারি গাড়ির ড্রাইভারের পাশে বসা লোকটি। ওকে দেখে লোকটি হাসল। গুড মর্নিং। গুড মর্নিং। ইউ আর গ্রেট। সপ্তম বসতেই ব্রেকফাস্ট এসে গেল। সে খাওয়া শুরু করতেই মাধবিকা বলল, ওহো, কাল রাত্রে তোমার একটা ফোন এসেছিল মাঝরাত্রে। তাই? হ্যাঁ, তুমি তখন ঘরে ছিলে না। অত রাত্রে কোথায় বেরিয়েছিলে? ঘুম আসছিল না তাই। কে ফোন করেছিল? মাধবিকা পাশের লোকটিকে জিজ্ঞেস করল, আপনি বোধহয় ধরেছিলেন না? হ্যাঁ, অত রাত্রে রিসেপশনিস্ট ছিল না। ফোনটা বেজে যাচ্ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে এসে রিসিভার তুললাম। কে ফোন করেছিলেন? গম্ভীর মুখে লোকটি বলল, রশিদ ভাই, কলকাতা থেকে। রশিদ ভাই? হকচকিয়ে গেল সপ্তম। কাল রাত্রে কোনো ফোন আসেনি। তাকে খোঁজার বাহানা হিসাবে ফোনের গল্পটা করা হয়েছে মাধবিকার কাছে। কিন্তু এই লোকটা যে সরাসরি রশিদ ভাইয়ের নাম তার কাছে করবে এটা কল্পনা করেনি সে। লোকটি তাকিয়েছিল। রশিদ ভাইকে আপনি চেনেন না? হ্যাঁ চিনি। উনি কি কিছু বলেছেন? হে, কিরকম কথা? আপনার সঙ্গে যে কথা বলতে রাত্রে ফোন করেছেন তা আমাকে বলবেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে ওকে ভালোভাবেই চেনেন। তা চিনি। আমাদের দেশ ছিল এক জায়গায়। ম্যাডাম, তৈরি হয়ে নিন। আপনি তো সোজা কলকাতায় ঢুকতে চান। হ্যাঁ, কিন্তু মালয়েশিয়ানরা কৃষ্ণনগরের কাছে কি সব ঐতিহাসিক জায়গা আছে তা একটু দেখে যেতে চায়। আমাদের দেশের জায়গাগুলো আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি জানে বিদেশিরা। তা এক কাজ করুন, আপনি কৃষ্ণনগরে হাইওয়ের ওপর রকেট বাস যেখানে দাঁড়ায় সেখানে আমাদের জন্য অপেক্ষা করবেন। আমি ওরা যা চাইছে তা ঘুরে দেখিয়ে ঠিক পৌঁছে যাব। তারপর আপনি আপনার ক্লায়েন্টদের নিয়ে চলে যাবেন। আপনি? আমার ডিউটি কৃষ্ণনগর পর্যন্ত। মিস্টার মালিক ফিরে গেছেন কলকাতায়? দেখুন ম্যাডাম, আমি আধার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। আচ্ছা চ্যাটার্জি সাহেব, নিশ্চয়ই আপনার সঙ্গে আবার দেখা হবে। কথা শেষ করে লোকটা এগিয়ে গেল মালয়েশিয়ানদের টেবিলে। মাধবিকা চাপা গলায় জিজ্ঞেস করল, রশিদ ভাইকে? মাফিয়া, যে আমার বাড়িতে এসেছিল ডলার নিতে। চা শেষ করলো মাধবিকা। যাক, অন্তত কৃষ্ণনগর পর্যন্ত স্বস্তিতে যাওয়া যাবে। আমার ভালো লাগছে না। কেন? এই যে ওদের নিয়ে ঘুরে যাওয়ার কথা বলল তার পিছনে অন্য মতলব আছে। থাকতেই পারে, আমরা গোয়েন্দা সংস্থা নই। ট্রাভেল এজেন্সির কোনো দায়িত্ব নেই ক্লায়েন্টদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামানোর। তবে চলো বাইরে বেরিয়ে বলছি। সুমো গাড়ি বহরমপুর ছাড়ার আগেই মাধবিকা ড্রাইভারকে দাঁড়াতে বলল। গাড়ি দাঁড়ালে সে বলল, সপ্তম, আমার মনে হচ্ছে তুমি যদি আমাদের আগে কলকাতায় পৌঁছাও তাহলে ভালো হয়। তোমার কাছে যা শুনেছি তা যদি সত্যি হয় তাহলে ওরা তোমাকে বিপদে ফেলবে। স্টেশনে গিয়ে দেখতে পারো ট্রেন আছে কিনা, না থাকলে কলকাতার বাস পেয়ে যাবে। তুমি কলকাতায় পা দিয়ে সোজা আমার দাদার কাছে চলে যেও। তোমার সামনে ওরা আমার ক্ষতি করবে না। আমি জানি না। গাড়ি আবার চালু হলে ড্রাইভার জানালো গাড়িটা কোনো মেকানিককে দেখানো দরকার, ব্রেক গোলমাল করছে। গাড়ি থামাতে বলে মোবাইল বের করে বোতাম টিপল মাধবিকা। সমস্ত ব্যাপারটা তার বসকে জানালো। উত্তরটা শোনার পর ব্যাগ থেকে টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বলল, গাড়ি চেক করিয়ে তুমি সোজা কলকাতায় চলে যাও, কোথাও থামাতে হবে না। সপ্তম অবাক হলো। সে কি, কৃষ্ণনগরে?
অফিস থেকে আরেকটা গাড়ি পাঠানো হচ্ছে ওদের নিয়ে যাওয়ার জন্য। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা মেঘে মাটিতে মাখামাখির 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।